ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যার আসল কারণটা আমরা অনেকেই জানি না বা হয়তো ভুল জানি। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ঠিক এমনই একটা ঘটনা। চলুন আজ এর পেছনের আসল গল্পটা খুঁজে বের করা যাক। এই যে প্রশ্নটা দেখছেন, ১৮৫৭ সালের বিদ্রোহের কারণ কি শুধু ওই রাইফেলের কার্তুজ? স্কুল কলেজের বইতে তো আমরা এটাই পড়েছি, তাই না, যে গরু আর শূকরের চর্বি মাখানো কার্তুজই ছিল মূল কারণ। কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? সত্যি বলতে একদমই না। ওই কার্তুজের ঘটনাটা ছিল বলতে পারেন একটা আগুনের স্ফুলিঙ্গ মাত্র। কিন্তু আগুন লাগার জন্য যে বারুদ দরকার, সেটা তো জমছিল প্রায় ১০০ বছর ধরে। তো আসল কারণে যাওয়ার আগে চলুন চট করে সেই বহুল প্রচলিত গল্পটা একবার ঝালিয়ে নিই, মানে যেটাকে আমরা সবাই এই বিদ্রোহের তাৎক্ষণিক কারণ বলে জানি। ব্যাপারটা ছিল এই রকম। ব্রিটিশরা একটা নতুন রাইফেল নিয়ে এলো, এনফিল্ড রাইফেল। আর সেটার কার্তুজ ব্যবহার করার নিয়ম ছিল দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হবে। ঠিক এই সময়ে একটা গুজব একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কি সেই গুজব? যে এই কার্তুজের প্যাকেটে নাকি গরু আর শূকরের চর্বি মাখানো আছে। এখন ভাবুন তো, এটা কতটা মারাত্মক একটা ব্যাপার। কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে হিন্দু এবং মুসলিম দুই ধর্মের সিপাহী ছিল। হিন্দুদের কাছে গরু তো পবিত্র, আর মুসলিমদের জন্য শূকর পুরোপুরি হারাম। তো এই একটা গুজবই দুই সম্প্রদায়ের মানুষের ধর্মীয় বিশ্বাসে সরাসরি আঘাত করল, আর তার ফলে পুরো সিপাহী মহলে ক্ষোভের আগুন জ্বলে উঠল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, তাই না? শুধু একটা গুজবের ওপর ভিত্তি করে কি এত বড় একটা পুরো উপমহাদেশ জোড়া বিদ্রোহ হতে পারে? একটা গুজব কি এতটাই শক্তিশালী? আসলে না। সত্যিটা হলো, ওই স্ফুলিঙ্গটা পড়ার জন্য জমিটা অনেক আগে থেকেই তৈরি হয়েছিল, বারুদটা আগে থেকেই জমা ছিল। তাহলে চলুন এবার সেই আসল কারণগুলো দেখি, মানে যে বারুদটা জমছিল তার দিকে একটু নজর দিই। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কারণটা ছিল রাজনৈতিক। ব্রিটিশদের নীতির কারণে ভারতের রাজা মহারাজারা তখন নিজেদের সিংহাসন নিয়েই শঙ্কায় ছিলেন। ব্রিটিশরা একটা আইন এনেছিল, নাম সত্যবিলোপ নীতি, ইংরেজিতে যাকে বলে ডকট্রিন অফ ল্যাপস। আইনটা শুনতে সহজ, কিন্তু এর প্রভাব ছিল মারাত্মক। নিয়মটা ছিল, যদি কোনো দেশীয় রাজার নিজের কোনো ছেলে মানে সরাসরি পুরুষ উত্তরাধিকারী না থাকে, তাহলে তার মৃত্যুর পর সেই রাজ্যটা সরাসরি ব্রিটিশদের দখলে চলে যাবে, দত্তক পুত্রকে উত্তরাধিকারী হিসেবে মানা হবে না। ভাবুন, এটা ছিল আসলে ভারতীয় রাজ্যগুলোকে একের পর এক দখল করে নেওয়ার একটা আইনি ফাঁদ। আর এর ফল কি হলো দেখুন। একের পর এক রাজ্য, যেমন ঝাঁসি, সাতারা, নাগপুর, সবই ব্রিটিশরা দখল করে নিল। সেখানকার রাজা মহারাজারা রাতারাতি ক্ষমতা হারালেন, তাদের নিজস্ব সেনাবাহিনী ভেঙে দেওয়া হলো। এর ফলে কি হলো? হাজার হাজার সৈন্য, অভিজাত কর্মকর্তা সবাই বেকার হয়ে গেল। তাদের মনে যে ক্ষোভটা জমছিল, সেটাই কিন্তু বিদ্রোহের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, ক্ষোভটা কিন্তু শুধু রাজপরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সাধারণ মানুষ, মানে কৃষক, কারিগর, তাদের মধ্যেও ক্ষোভ বাড়ছিল। আর তার কারণটা ছিল পুরোপুরি অর্থনৈতিক। এই যে তুলনাটা দেখছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা আসার আগে ভারতের নিজস্ব শিল্প, যেমন ধরুন মসলিন বা তাঁতশিল্প, বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যও বেশ ভালো চলত। কিন্তু ব্রিটিশরা এসে কি করল? তারা নিজেদের দেশের তৈরি সস্তা জিনিস দিয়ে ভারতের বাজার ভরিয়ে দিল। ফলে আমাদের দেশীয় শিল্পগুলো সব ধ্বংস হয়ে গেল। আর ওদিকে কৃষকদের ওপর চাপানো হলো অসহনীয় করের বোঝা। ফলাফল, কারিগর থেকে শুরু করে কৃষক সবাই আস্তে আস্তে গরিব থেকে আরও গরিব হতে শুরু করল। তো আমরা রাজনৈতিক আর অর্থনৈতিক কারণগুলো দেখলাম। এবার আসি সেই সিপাহীদের কথায়, যাদের হাত ধরেই তো বিদ্রোহটা শুরু হয়েছিল। ওই কার্তুজের ঘটনাটা তো ছিলই, কিন্তু তার আগেও তাদের মনে অনেক ক্ষোভ জমেছিল। এই টেবিলটা একবার দেখুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একজন ভারতীয় সিপাহী আর একজন ব্রিটিশ সৈন্যের মধ্যে কি বিশাল তফাৎ। বেতন ভারতীয়দের অনেক কম। পদোন্নতি, ব্রিটিশ সৈন্যরা অফিসার হতে পারত, কিন্তু ভারতীয়দের জন্য সেই পদ প্রায় বন্ধই ছিল। আর সবচেয়ে বড় কথা, সম্মান। ভারতীয় সিপাহীদের সবসময় নিচু চোখে দেখা হতো, তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হতো। তাদের মনের অবস্থাটা ঠিক এই রকমই ছিল। তারা ব্রিটিশদের জন্য যুদ্ধ করছে, সাম্রাজ্য বাড়াতে সাহায্য করছে, নিজেদের জীবন বাজি রাখছে,
কিন্তু বিনিময় কি পাচ্ছে? কোনো সম্মান নেই, শুধু অবহেলা আর বঞ্চনা। এই অনুভূতিটা তাদের আত্মসম্মানে খুব বড় আঘাত করেছিল। তো এখন পুরো ছবিটা এক জায়গায় করলে কি দাঁড়ায়? একদিকে রাজাদের মনে ক্ষোভ, সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা, আর অন্যদিকে সৈনিকদের প্রতি বৈষম্য। এই সব মিলিয়ে একটা বারুদের স্তূপ তৈরি হয়েছিল। আর সেই কার্তুজের গুজবটা ছিল স্রেফ একটা দেশলাইয়ের কাঠি। ওটা পড়তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর আগুনটা কি সাংঘাতিক গতিতে ছড়িয়েছিল দেখুন। 1857 সালের মে মাসে মিরাটে বিদ্রোহ শুরু হলো, আর তার কয়েকদিনের মধ্যেই বিদ্রোহীরা দিল্লি দখল করে ফেলল। তারপর জুন মাসেই কানপুর, ঝাঁসি, দেখতে দেখতে উত্তর ভারতের একটা বিশাল অংশে এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল। এটাই প্রমাণ করে যে অসন্তোষটা কোনো একটা জায়গায় সীমাবদ্ধ ছিল না, এটা ছিল ব্যাপক। সুতরাং আমরা বলতেই পারি যে ওই কার্তুজের ঘটনাটা আসলে মূল কারণ ছিল না, ওটা ছিল বলতে পারেন শেষ ধাক্কা, যে ধাক্কাটা প্রায় 100 বছর ধরে জমে থাকা রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে দিল। আর এই কারণেই এই ঘটনাকে শুধু সিপাহী বিদ্রোহ বললে হয়তো এর পুরো ব্যাপ্তিটা বোঝা যায় না। কারণ এতে শুধু সিপাহীরাই নয়, রাজা মহারাজা থেকে শুরু করে সাধারণ কৃষক সবাই যোগ দিয়েছিল। এর বিশালতার জন্যই অনেক ঐতিহাসিক একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন। তাহলে একদম শেষে এসে আমরা আবার সেই প্রথম প্রশ্নেই ফিরে যাই। এই যে এত বড় একটা বিদ্রোহ, যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল, তার কারণ কি আসলেই শুধু কয়েকটা রাইফেলের কার্তুজ ছিল? এতক্ষণে উত্তরটা নিশ্চয়ই সবার কাছেই পরিষ্কার। কারণটা ওই স্ফুলিঙ্গটা নয়, আসল কারণ হলো সেই 100 বছরের জমানো জ্বালানি। যে কোনো বড় ঐতিহাসিক ঘটনাকে বুঝতে হলে শুধু ওই শেষ স্ফুলিঙ্গটা দেখলে চলে না, তার পেছনের জ্বালানিটাকেও চিনতে হয়। এটাই আসল কথা।